সেসব কারণে কমার্শিয়াল বিভিন্ন প্রোগ্রামে তো যাতায়াত ছিল, মানে মোট কথা কমার্শিয়াল একজন মানুষ ছিলেন তিনি, যার কারণে তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আচ্ছা, তিনি যখন দেখলেন যে আমি গান গাইলেই মানুষ শুনছে, পছন্দ করছে, বিশেষ করে ফোক গান, সব ধরনের গানই, তো তখন তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। আমি ক্লাস 4-এর শেষ দিক থেকে, মানে 2005-6-এর মাঝামাঝি, মানে এই সময়টা থেকেই আমি কমার্শিয়াল স্টেজে যাওয়া শুরু করি, এবং তখন থেকে আমি স্টেজ পারফরমেন্স শুরু করি। সো ওই সময়টা থেকে তুমি পেইড সিঙ্গার সামহাউ? হ্যাঁ। ক্লাস 4-5 থেকে? হ্যাঁ। ওয়াও, তোমার আব্বু এটাতে ইন্সপায়ার করতো তোমাকে? হ্যাঁ, আব্বু ইন্সপায়ার, কারণ তখন আমাদের আসলে টেন্ডেন্সি এমন ছিল না যে আমি প্রফেশনাল আর্টিস্ট হব। তখন আমাদের টেন্ডেন্সি ছিল যে আমি গান গাইছি, মানুষ শুনছে, ভালো লাগছে। তখন আব্বু আম্মু দেখছেন যে মানে মেয়ের গান সবাই পছন্দ করছে, তারাও ইন্সপায়ার হচ্ছেন যে সঠিক ওয়েতে শিখে আরো ট্রেন্ড আপ হয়ে আরো ভালো কাজ করতে, আরো কোয়ালিটি কাজ তুমি তো করতে। শেখার আগে স্টার হয়ে গেছো, সরি টু সে, এই কারণে বলছি যে ধরো তোমার আম্মুর কাছ থেকে শিখলা হাতে খড়ি। 4 বছর বয়স থেকে কিন্তু আমার গান শেখা শুরু। হ্যাঁ, শিখছো রংপুর শিশু একাডেমিতে এবং পরবর্তীতে নোয়াখালীতে। ফোক কি তখন পর্যন্ত 4-5 পর্যন্ত মানে স্টেজে গাচ্ছ তুমি? এবং আমি যখন আমি তো 4 বছর বয়সে শেখা শুরু করেছি, সেটা 2000 সাল। আমি 2003-এ নোয়াখালীতে আসলাম এবং 2003-এ সেখানে গান শুরু করলাম, এবং সেখানে পুরোদমে সত্যিকার অর্থে একদম গানের সাথে মিলেমিশে গান শুরু কে করা। শেখাতো ওই সময়টাতে? তখন আমাদের সারগাম শেখাতো, বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ধাপ শুরু করা, এবং পাশাপাশি গানও শেখাতো। আচ্ছা, ধাপে ধাপে লোকগান, দেশের গান, আধুনিক গান। হ্যাঁ, প্রতিষ্ঠান কেন্দ্রিক শেখা। কিন্তু তোমার গান শুনলে যেটা মনে হয় যে ইউর স্পেশালিটি ইজ সামওয়ান তোমাকে ডিরেক্ট করতেছে। হ্যাঁ, ডিরেক্ট করেছেন আমার যিনি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, তিনি আমাকে বাসায় এসে আবার গান শেখাতেন। ওকে, তিনি আমাকে বাসায় এসে আবার আলাদাভাবে গান শেখাতেন, গান শেখানো শুরু করেছেন। তো তিনিও হয়তো দেখেছেন আমার মধ্যে কিছু একটা, মানে লুকানো কিছু, তার কাছেও হয়তো মনে হয়েছে যে আমি কোনো না কোনো ভাবে এই দিকটাতে ভালো করব, এবং আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে একজন পারফর্মার হিসেবে তৈরি করেছেন। রাইট, তো তুমি স্টেজে গেলা, স্টেজে তো মানে বিভিন্ন এট রকমের দ্য সেম টাইম আমি ক্লাসিক্যাল গানও শিখছি, অন্যান্য গানও শিখছি, শুনে শুনে লোকগান শিখছি, আধুনিক গান শিখছি, নজরুল রবীন্দ্র শিখছি, সেম টাইম আমি স্টেজ পারফর্মও করছি। আচ্ছা, এবং আমি পড়াশোনা করছি। তুমি আমাকে একটা অনেস্ট অপিনিয়ন বলো, তুমি যে এত হাই পিচে গাও, তোমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি? সত্যি করে বলবা। না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এটা নিয়ে স্টাডি করার চেষ্টা করেছি। বাট আমার তোমাকে শুনলে মাঝে মাঝে আমার নিজের গলা ব্যথা করে, আই ডোন্ট নো কেন বলছি। আমার হাই রেঞ্জে গান গিয়ে কখনো গলা ব্যথা করে না, কিন্তু এটার অন্য একটা হিস্ট্রি আছে, গলা ব্যথা কখন করে বা কেন করে, কি করে সেটা নিয়ে একটু পরে বলি। আচ্ছা, ওকে, পরে বলো। যে জায়গাটায় তুমি ছিলা সেটা হচ্ছে যে তুমি 4-5 থেকে স্টেজে করছো, তো স্টেজে ফার্স্ট রেমুনারেশন মনে আছে? হ্যাঁ, মনে আছে। আসলে ওটা ছিল কি, তখন মানে টাকা পাওয়ার জন্য টাকা ছিল না। ডেফিনেটলি নট, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমাকে যখন ওই আমি গল্প করে বলার মতো একটা আগে বলে নেই, সেটা হচ্ছে আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান, আমি যেটা বলেছি যে আমাদের মুক্তমঞ্চের অনুষ্ঠানটা হতো শহীদ মিনারে, সেটার পাশেই আমার মৌমাছি কচিকাচার মেলা, যেখানে আমি গান শিখতাম। তো বলা যায় যে ওই মাঠটা হচ্ছে গিয়ে আমার জন্য, আমার সারা জীবনের জন্য ওটা অন্যরকম একটা মাঠ, যেখানে এখন গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। ওই মাঠটাতেই মাঝে মধ্যে ছোটোখাটো আয়োজন হতো। তো সেখানকার একটা আয়োজনে সবাই কয়েকজন মিলে বসে একটা আসরের মতো গান শুনছিলেন, সেখানে আমি গাড়িয়াল ভাই গানটা গেয়েছিলাম, এবং গাওয়ার পরে কোনো একজন ডাক্তার খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছিলেন। আমি ওইটা ল্যামিনেটিং করে ডেট সহ সব কিছু ইনফরমেশন লিখে রেখে, এরকম তখন থেকে অনেক দিন পর্যন্ত আমি যেই এগুলোকে আমি বলতাম দোয়া, আমি যে দোয়াগুলো পেতাম সবগুলোকে আমি পিন আপ করে করে, প্লিজ ল্যামিনেটিং করো না, সবকিছু ল্যামিনেটিং করো না, তুমি তো সব টাকা ল্যামিনেটিং করলে তো সমস্যা। আমার, কারণ ওগুলো কখনো আমার কাছে অর্থ ছিল না, আমার কাছে ওগুলো মানে এক একটা, মানে
অ্যাচিভমেন্ট ছিল। ডেফিনেটলি এবং সেগুলো আসলে আমি সেই মানুষগুলো হয়তো অনেককে মনে আছে, হয়তো অনেককে মনে নেই, কিন্তু তারাই আসলে আমাকে ইন্সপায়ার করেছেন সামনে আগাতে। রাইট। এবং সেই জিনিসগুলো আমি খুব জমিয়ে জমিয়ে রাখতাম এবং পরবর্তীতে দেখতাম। তো ওভাবেই আসলে শুরু। তো আস্তে আস্তে যখন আমার শিক্ষক এটা আমাকে ইন্সপায়ার করলেন, যেভাবে উনি হয়তো কোনো প্রোগ্রাম থেকে আমরা কমার্শিয়ালি শোতে যেতাম, তো সেখান থেকে আসতাম, তিনি আমাকে একটা সম্মানী দিতেন। তো সেগুলো আমি সবসময় আশীর্বাদ হিসাবে রেখে দিতাম। এমনি জমিয়ে রাখলেও প্রথম যেই একটা কমার্শিয়াল প্রোগ্রাম থেকে এসে সম্মানী জিনিসটাকে জানা, সেখানে আমাকে আমার শিক্ষক 300 টাকা দিয়েছিলেন। তো সেটা আমি তখন ছোট মানুষ, এই যে একটা অনুষ্ঠান করে এসে সম্মানী পাওয়া, এটা আমরা কখনো চিন্তা করিনি। কারণ আমাদের বাবা মার স্বপ্নটা ছিল যে মেয়েকে গান শেখাবে, মেয়েকে প্রফেশনালি আনবে বা কমার্শিয়ালি আনবে, এরকম কোনো এ ছিল না। এবং এটা পেলেও আমরা সবসময় গানটাকে করেছি, লালন করেছি মানে প্যাশন হিসাবে, তখনও পর্যন্ত প্রফেশনালি না। তো এরকম করতে করতে আস্তে আস্তে বাড়তে থাকে। কোনো প্রোগ্রামে এসে 500 দিলেন, তারপরে 700, তারপরে 800, এরকম করে করে একটা পর্যায়ে আমরা একটু অন্যভাবে চিন্তা করা শুরু করলাম। আমার বাবা একটু অন্যভাবে প্ল্যানিং করা শুরু করলেন, যে একজন শিল্পী হিসাবে কোয়ালিটি বিল্ড আপ করা। তো সেটা করতে গিয়ে তখন একটা ডিমান্ড তৈরি করা, যে এভাবে হলে ঐশী যাবে, হ্যাঁ এরকম করে হলে ঐশী যাবে, বা এরকম সম্মানিত ঐশী যাবে। সেটা করে করে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আমি এসেছিলাম নোয়াখালীতে, যেটা এখনো পর্যন্ত অনেক সিনিয়র শিল্পীরা নোয়াখালীতে ভাবেন না। নোয়াখালীতে আমি আমার বাবার চিন্তাধারা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে এবং তার সুদূরপ্রসারী চিন্তা থেকে তিনি এমনভাবে প্ল্যানিং করে আস্তে আস্তে একটা কোয়ালিটি বিল্ড আপ করেছেন, যেখানে ঐশী একটা পরিচিতি হিসাবে আলাদা তৈরি হয়। কারণ এমনি মানুষ তখন আমাকে অনেক ভালোবাসছিলেন। আমি যদি কোনো একটা জায়গায় ছোটবেলাতে গান গাইতে যাইতাম, সবার ডিমান্ড থাকতো যে পরবর্তী অনুষ্ঠানে ঐশীকে আনতে হবে। তো এরকম করে দেখা যেত যে আমি আস্তে আস্তে ডিমান্ডেড প্রোগ্রাম করা শুরু করলাম, যে অমুক জায়গায় প্রোগ্রাম, ঐশীকেই লাগবে, ঐশীকে যেতে হবে। তো তখন একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে আমার নোয়াখালীতে আমাকে মানুষ পছন্দ করত, আমাকে মানুষ শুনতো, এবং আমি নোয়াখালীর আনাচে কানাচে প্রচুর প্রোগ্রাম করেছি। ওকে। তো এরকম করে করে আর কি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে স্টেজ পারফর্মার হিসেবে উপরে ওঠা। নোয়াখালীর বাইরে যদি আমি বলি বাংলাদেশ নিয়ে, ওই ব্রেক থ্রুটা কখন বা কিভাবে? নোয়াখালীর বাইরে আমি তখনই যখন ছোটবেলায় করতাম, দক্ষিণাঞ্চলে একটা দখল আস্তে আস্তে চলে আসছিল। কারণ আস্তে আস্তে নোয়াখালী থেকে বের হয়ে কুমিল্লা, তারপরে তখন ফেনী লক্ষ্মীপুর আলাদা হয়ে যায় জেলা যদিও, কিন্তু ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী একসাথেই, আমরা যেটা বলি বৃহত্তর নোয়াখালী। তো লক্ষ্মীপুর ফেনী এগুলোতে আমি খুব অনুষ্ঠান করতাম, এবং সেগুলোর আনাচে কানাচে গ্রামে গঞ্জে অনেক অনুষ্ঠান করেছি। মানে ওগুলো প্রত্যেকটা প্রোগ্রাম আমার জন্য এক একটা গল্প, প্রত্যেকটা অনুষ্ঠান আমার জন্য এক একটা স্টোরি ছিল। তো সেখানেও আমি আবার অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু শিখেছি। যেমন আমি যখন স্টেজ পারফরমেন্স শুরু করলাম, তো একটা স্টেজ পারফর্ম করতে গেলে তো কয়েকজন শিল্পী থাকতেন। তো অবশ্যই তারা যারা ছিলেন আমার সিনিয়র ছিলেন, অনেক দিন থেকেই তারা সেখানে স্টেজ পারফর্ম করে আসছেন। তো সেখানে দেখা যেত যে যদি 3 জন শিল্পী থাকতেন, দর্শকের দিক থেকে একটু ডিমান্ড থাকতো যে ঐশী বেশি গান গাবে, ঐশীর গান আমরা বেশি শুনতে চাই। সেখান থেকে আস্তে আস্তে একটা হিংসা বলবো বা কিছু একটা শুরু হতে থাকলো। এটা ছিল লোকাল লেভেল, এবার তুমি ন্যাশনাল লেভেলে এটা ফেস করতেছো? না, লোকাল লেভেলের কথাই আমি বলছি। ও, লোকাল লেভেলও এটা ফেস করা শুরু করলো। আচ্ছা, লোকাল লেভেলে আমি যখন স্টেজ শো শুরু করেছি একদম শুরুতে, তখন থেকে আমি এটা দেখা শুরু করলাম যে
একটা পর্যায়ে এমন হলো যে আমি যেই গানগুলো গাইলে মানুষ খুব পছন্দ করতো, দেখতাম আমি আগে যদি শিল্পী পরে গান উঠেছিল। গাই, আগে যদি গাচ্ছেন কেউ, সেগুলো গেয়ে ফেলছেন। ও, তো তখন তারা ভাবছেন যে এগুলো গেয়ে ফেললাম, ওই সে এখন দুর্বল হয়ে গেল। তখন আমি একটু অন্যভাবে, আমার বাবা প্ল্যান করে দিতেন আমাকে যে তুমি তাহলে এই এই গানগুলো, যেই গানগুলো মানুষ শুনেন না বা হয়তো হারিয়ে গেছে বা পছন্দ করেন না বা এগুলো স্টেজে গাওয়া হয় না, সেরকম গানগুলো গাইতাম। আলটিমেটলি একটা অনুষ্ঠানের শেষে দেখা দেখা যেত আমি ওই গানগুলো গেয়েই সাকসেসফুল হয়ে বের হয়ে আসছি, এবং প্রোগ্রাম শেষে সবাই হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাসায় ফিরছে। ও, তো এরকম অনেক অনুষ্ঠান গিয়েছে। তো সেই অনুষ্ঠানগুলোতে আবার এমনও দেখা যেত যে একটা পর্যায়ে এমন আসলো, যত রকমের গান আমি গাইতে পারি সব রকমের গান শুরু থেকে গাওয়া শেষ, এখন ঐশী কি করবে। তখনও আমি একদম, কেউ চিন্তা করতে পারে না এরকম ভিন্ন ধরনের অন্যরকম কিছু গান আমি খুঁজে বের করে দিতেন, আমার বাবা সিলেক্ট করে দিতেন যে এভাবে এভাবে গাও, এই সিরিয়ালে মেনটেন করে গাও, এভাবে গাইলে হয়তো মানুষ পছন্দ করবে। এরকম করে প্ল্যানিং করে করে গাইতাম, এবং আলটিমেট রেজাল্ট ছিল মানুষ আমাকে ভালোবাসা দিত। আসলে এই জায়গাগুলো থেকে আমি দেখা শুরু করলাম যে মানুষ আমাকে পছন্দ করছে, আমাকে ভালোবাসছেন, আমাকে দর্শকরা আরও ইন্সপায়ার করছেন। আমি ক্লাস 6-7, আমি ক্লাস 5-6-7 তখন থেকে আমি অটোগ্রাফ দেওয়া শুরু করেছি। আমি যখন গ্রামেগঞ্জে যেতাম তখন অনুষ্ঠানগুলো করতাম, তখনকার, এখন আমি যেই অনুষ্ঠানগুলোতে যাই একটা জাঁকজমক একটা বিষয় থাকে, তখন আমি যখন গ্রামে গঞ্জে অনুষ্ঠানগুলোতে যেতাম ওই ব্যাপারগুলো থাকতো। এবং তখন আমাকে গ্রামের মানুষরা ওই ভালোবাসাটা দিতেন, অন্যরকম ভাবে আপন করে নিতেন। অটোগ্রাফের জন্য মানে বাচ্চা থেকে ইয়াং জেনারেশন পর্যন্ত আমার কাছে তখন অটোগ্রাফ নিতে আসতেন, আমি অটোগ্রাফ দিতাম। মানে এটা একদম অন্যরকম, মানে কি বলবো, আমার আগানোর পিছনে অন্যরকম ইন্সপিরেশন ছিল এই জিনিসগুলো, যে আমি আরো বড় স্বপ্ন দেখতেছি। মানে যত দিন যাচ্ছে, যত আমি ফেস করছি, তত আমার স্বপ্ন বড় হচ্ছে, আমার বাবার স্বপ্ন বড় হচ্ছে, মায়ের স্বপ্ন বড় হচ্ছে, যে ওকে নিয়ে তাহলে আমরা এভাবে কাজ করি, ওকে আরো ওয়েল প্রিপেয়ার্ড করি। এভাবে করতে করতে আসলে মানে আমার কাজ করার পেছনে মানুষের ভালোবাসাটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ অবদান পালন করেছে আমি সামনে আগানোর ক্ষেত্রে। তো তখন আবার এরকমও হতো যে যখন দেখা গেলো যে কোনোভাবে আমাকে আটকানো যাচ্ছে না, তো তখন সাউন্ডে একটা খেলা করা হতো। তো আপনি যেহেতু ভয়েস নিয়ে কাজ করেন, আপনি একজন রেডিও জকি, আপনি ভালো করেই জানেন যে একজন মানে কণ্ঠশিল্পী বা একজন কণ্ঠ যোদ্ধার জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার অনেক বড় একটা ফ্যাক্টর, সাউন্ড অনেক বড় একটা ফ্যাক্টর। অনেক বড় মাপের শিল্পীকেও সাউন্ড দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। তো তখন দেখা যেত যে আমি, আমার আগে যারা গান গাইছেন সাউন্ড খুবই চমৎকার, খুবই ভালো, আমি যখন গান গাইতে উঠলাম তখন সাউন্ড একদম এলোমেলো। তো অসংখ্য প্রোগ্রাম এরকম গিয়েছে যে আমি গলার জোরে গান গেয়ে সফলতা নিয়েই এসেছি, তাও হয়তো পিছিয়ে যায়নি, তাও হয়তো আমাকে আটকানো যায়নি তখনও পর্যন্ত। তো এনিহাও মানুষ হয়তো ওই র ভোকালটাই পছন্দ করতেন, ওভাবেই হয়তো আমার গানটা মানুষের ভালো লেগেছে। তো সেভাবেই সাউন্ড নিয়ে ওই খেলাটা আমাকে ফেস করতে হয়েছে। রাইট, আমরা ঢাকার জার্নিটার দিকে এবার সবাই যে ওরকম করেছে তা না, কিন্তু পজিটিভ অনেকেই ছিলেন, আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। আমার এই যে আমি যেটা বললাম যে শিক্ষকরা, অনেকেই সিনিয়ররা ছিলেন, যে অনেক সিনিয়ররা ছিলেন যে আমাকে পছন্দই করতেন না, ইভেন অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষকরাও, যে কেন ঐশী কেন এরকম আগাচ্ছে বা এরকম করছে, অনেকে আমাকে টেনে ধরার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অনেকেই এখন বলেন যে আরে ঐশীকে তো আমরা মানুষ করেছি। অনেকেই এরকম গল্প করে এখন প্রাউড ফিল করে বলেন, আমিও তাতে অনেক প্রাউড ফিল করি। তো কিন্তু অনেকেই ছিলেন যারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহস দিয়েছেন, বলেছেন যে এভাবে ভাবে করো, হ্যাঁ ভালো করবে, চেষ্টা করো, শিখে যাও, ধরে রাখো, সাধনা করো। তো যাক, এভাবে করে করে আস্তে আস্তে রেকর্ডিং এর জায়গাটাতে আসি। এবার রেকর্ডিং এর কাজ কিভাবে শুরু করলাম।
তা আমি আমার শরীফ আঙ্কেলের পরে হাফিজউদ্দিন বাহার স্যারের কাছে আমি গান শেখা শুরু করেছিলাম। উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। স্যার আমাকে সঙ্গীতের যে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা থাকা উচিত সেই বিভিন্ন শাখায় স্যার আমাকে শেখানো শুরু করলেন, এবং তার মাধ্যমেই আমার রেকর্ডিং যাত্রাটা শুরু। যে কোনো একটা ভাবে স্যার লিংক তৈরি করে দিয়েছিলেন, এবং সেখান থেকে আমার প্রথম রেকর্ডিং হয়েছে শিহাব রিপন, তিনি কম্পোজিশন করেছিলেন একটা, সেটাও লোকগান ছিল। মনে আছে গানটা? লিখেছিলেন, মনে আছে মোটামুটি। মানে লোকগানটা কি তোমার জন্যই লেখা হয়েছিল? হ্যাঁ, মৌলিক লিখেছিলেন লোকগান। একজন বন বিভাগের একজন কর্মকর্তা, তিনি গান লিখেছেন, সুর করেছেন, এবং শিহাব রিপন ভাইকে দিয়ে কম্পোজিশন করেছিলেন। আচ্ছা, তো সেটা ছিল আমার প্রথম রেকর্ডিং। স্যারের মাধ্যমে আমি এই রেকর্ডিং যাত্রাটা শুরু করলাম, এবং স্যার একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তিনি নোয়াখালীতে প্রথম হোম স্টুডিও খুললেন। আমি তখনও নোয়াখালীতে থাকি। আচ্ছা, এটা হচ্ছে 2008-09 সালের দিকে। কোন ক্লাসে পড়ছো তখন তুমি? আমি তখন 7-8-এ। ওকে। তো স্যারও হোম স্টুডিও দিলেন বাসায়, এবং স্যারের কাছেও আমার অসংখ্য রেকর্ডিং আছে স্যারের বিভিন্ন গান, সেগুলো হয়তো কখনো রিমেক হয়ে সামনে আসবে। তো স্যার নিজে তো হোম স্টুডিও দিলেন, এবং স্যারের মাধ্যমে আমিও শিখেছি। মানে স্যার আমাকে ধরে ধরে স্টুডিওর বিভিন্ন কাজ, কিউবেস, নিউএন্ডো, এরকম বিভিন্ন সফটওয়্যারগুলোর কাজ স্যার আমাকে ধরে ধরে শিখিয়ে দিয়েছেন। হয়তো আমি সেগুলো এখন আমার ব্যক্তিগত লাইফে ওভাবে কাজে লাগাইনি, কিন্তু আমার নিজেরও বাসায় একটা আমার নলেজের জন্য একটা সেট আপ আছে, যেটা আমি স্যারের ওই নলেজ থেকে কাজে লাগিয়েছি, এবং সেটা হয়তো ভাবে আমি বহির্প্রকাশ করার যোগ্যতা অর্জন করতে পারিনি। তো ওভাবে আমার রেকর্ডিং লাইফটা শুরু হলো, এবং তখন আমরা এবার এই রাস্তায় আমাদের বিভিন্ন স্বপ্ন দেখা শুরু হলো, যে গান তৈরি করা, গান বের করা। তো সেই জায়গা থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি অনেক কাজ আমি নোয়াখালী থেকে ঢাকায় এসে এসে গিয়েছি। তার মধ্যে আমরা খুব সম্প্রতি সময়ে হারিয়েছি বাসুদেব ঘোষ, বাসুদার কাছে আমার প্রায় 11টা গানের রেকর্ডিং ছিল। আমরা নোয়াখালী থেকে এসে এসে স্যারের ওখানে বাসুদার কাছে রেকর্ডিংগুলো করতাম। তো এই যে আমি এসে এসে যেই রেকর্ডিং সেশনগুলো করেছি, এই প্রত্যেকটা সেশন ছিল আমার জন্য লার্নিং সেশন। আমি এই সেশনগুলো করার কারণে আমি তৈরি করেছি নিজের টার্নিং পয়েন্টের যে কাজগুলো, সেগুলোর জন্য আমার শিক্ষা হয়েছে যে কিভাবে এই 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 জায়গাটাতে কিভাবে কাজ করতে হয়। তো এরকম কাজ করতে করতে 2011 সালের দিকে হৃদয় খানের যে তৃতীয় একক অ্যালবাম হৃদয় মিক্স 3, সেটার ইনিশিয়েটিভ নিয়েছিলেন হৃদয় খান। আচ্ছা আচ্ছা। তো সেই ইনিশিয়েটিভটা নেয়ার পরে সামহাও আমি সেটা ইনফর্মড হই। আমি কিন্তু নোয়াখালীতেই থাকি। আমি ইনফর্মড হওয়ার পর সেখানে যে প্রসিডিউরটা হয়েছিল, যে ভয়েস রেকর্ডিং, প্রায় 40,000 ভয়েস রেকর্ডিং কালেক্ট করেছিলেন। ওই ভয়েস রেকর্ডিং থেকে 40,000 থেকে আলটিমেটলি 6 জনকে বাছাই করা হয়েছিল। লাকিলি আমি ওই 6 জনের মধ্যে ছিলাম। ওকে। সো আমার হৃদয় মিক্স 3-তে কাজ করা হলো। ওটা হচ্ছে উল্লেখযোগ্য কাজ, মিডিয়াতে উল্লেখযোগ্যভাবে একটা প্রচারণার সহিত কাজ করা শুরু। এবং হৃদয় মিক্স 3-তে কাজ করার জন্য আমরা 6 জন যেহেতু বাছাই হয়েছিলাম, তো আমরা 6 জনই থাকতাম রেকর্ডিং এর দিনগুলোতে। ওগুলো ছিল এক একটা গল্পের দিন আমার জন্য। তখন নোয়াখালী থেকে এসে পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে ঢাকায় থাকা, এর মধ্যে আবার নোয়াখালী গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতাম। মানে আমি এমন হয়েছে, আমি ভোরবেলা রওনা দিয়ে ঢাকায় আসতাম, সারাদিন কাজ শেষে রাতের বেলা আবার রওনা দিয়ে নোয়াখালী চলে যেতাম, পরের দিন আবার স্কুল করতাম। তো তোমার লেখাপড়ায় প্রবলেম হতো না এতে? না, প্রবলেম হতো না, কারণ তখন থেকে আমি এই জিনিসগুলো এনজয় করা শুরু করলাম। যে আমি যখন এরকম করছি, সবাই আবার বলতো যে বাহ, এরকম করে এসে আবার পড়াশোনা করছে, স্কুল করছে, ক্লাস করছে। তো টিচাররাও অ্যাপ্রিসিয়েট করতো যে হ্যাঁ, আমি কাজ করা শুরু করেছি। এই যে এভাবে নোয়াখালী থেকে তখন ঢাকায় এসে এভাবে কাজ করা, এগুলো প্রত্যেকটা জিনিস এক একটা বিষয় ছিল
প্রত্যেকের জন্য স্পেশাল ছিল যে ঐশী এভাবে গিয়ে কাজ করছে। ওকে, তো হৃদয় মিক্স থ্রির জার্নিটা আমার জন্য লার্নিং সেশন ছিল। সেখানে যখন কাজ শুরু করলাম, আমরা রেকর্ডিংয়ের সময় 6টা গান 6 জনই তুলতাম। তো যখন সবগুলো গানই ভালো করে গাইতাম, তা আমাকে বলা হতো যে না না, এই গানটা তোমার জন্য না, তোমার জন্য স্পেশাল গান রাখা আছে, তুমি গানটা। মানে তখনই যখন সবাই গান শুনতো না, তখন মানে আমার গান 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 গাইলেই না আমি দেখতাম, আমি জানি না আমার মধ্যে কি, আমার কাছে এখনো মনে হয় যে আমি হয়তো সেভাবে গাইতে পারি না, বা আমি জানি না আমি কেমন গাই। কিন্তু তখন থেকেই আমি যখনই গাইতাম, সবাই আমার কাছে মনে হয় একটু এক্সেস প্রশংসা করতো, বা সবাই একটু বেশি বেশি বলতো যে এত জোস এত জোস। তো সবার থেকে এরকম একটা রেসপন্স পেয়ে আমারও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। যাই হোক, হৃদয় মিক্স থ্রির 33তে লঞ্চ হয়েছিল, খুব বড়সড় আয়োজন করে। আমাদের জন্য সেটা একটা স্পেশাল বিষয় ছিল, এবং সেখানে অনেক আমাদের পরিচিত স্বনামধন্য অনেকে এসেছিলেন। আমাদের অ্যালবাম লঞ্চিং হয়েছে, সবাই জেনেছে। ওটা একটা নাইস স্টার্ট ছিল। এবং উল্লেখযোগ্যভাবে কত সালে এটা মনে আছে? হ্যাঁ, 2012 সালে। 12 সালে, এবং 7 বছর তখন আগে। আমার মনে পড়লো যে বিভিন্ন পত্রিকায়, অনেকগুলো পত্রিকায় আমাদের 6 জনকে নিয়ে প্রতিবেদন হয়েছিল, এবং সেটা হিউজ একটা বিষয় ছিল আমাদের জন্য, আমার জন্য। তখন বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ যত স্ট্যাবলিশড পত্রিকা আমাদের দেশে আছে, হ্যাঁ, সমকাল সহ আরো অনেকগুলো, তো সেগুলোতে একটা নিউজ আসা এবং বারংবার আসা, সেটা আমাদের জন্য একটা বিষয় ছিল। তো তখন মঞ্জুর কাদের জিয়া ভাইয়া, আমি সবসময় এটা মনে রাখবো, ভাইয়ার কাছে আমার প্রথম ইন্টারভিউ 2012 সালে প্রথম হৃদয় আলোর ভাইয়ের মঞ্জুর কাদের স্টুডিওতে। জিয়া? হ্যাঁ, তো জিয়া, জিয়া ভাই। ওকে, দেখতেছ হয়তো বা। ওনার কাছে আমার প্রথম ইন্টারভিউ, এবং ভাইয়া তখন থেকে আমাকে খুব স্নেহে রেখেছিলেন, খুব স্নেহে। এবং ভাইয়ার কাছে প্রথম ইন্টারভিউ, খালেদ সরকার ভাইয়া, আমরা সবাই চিনি যারা আমরা এখানে কাজ করি। তিনি ফটোগ্রাফি করেছিলেন এসে আমাদের 6 জনের, এই যে একটা উৎসবের মতো আমাদের 6 জনের ফটোগ্রাফি করা, প্রথম আলো থেকে ইন্টারভিউ হওয়া, জিয়া ভাইয়া এসে ইন্টারভিউ নেয়া। হ্যাঁ, এর পরবর্তীতে নিউজটা আসা, এত বড় একটা নিউজ, হ্যাঁ, একটা মিক্সড অ্যালবামে কাজ করা নিয়ে, আমাদেরকে নিয়ে এত চমৎকার ছবি দিয়ে, এগুলো যে তখন কত আবেগ আপ্লুত হওয়ার মতো বিষয় ছিল, এটা এখন আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না। তো এরকম ভাবেই আসলে আস্তে আস্তে আগাচ্ছিলে, চিনতে শুরু করলাম এবং আগানো শুরু করলাম। আমি যদি তোমাকে একটু বলি, মানে একটু এগিয়ে নেই, সেটা হলো যে তুমি বাংলাদেশের ঐশী হয়ে উঠলা কবে? মানে থাকে না যে সব শ্রেণীর মানুষ তোমাকে জানলো। একটা হচ্ছে নোয়াখালীতে তুমি দাপিয়ে বেড়াচ্ছিলে, সেটা ঠিক আছে। ঢাকাতে একটা ভালো এন্ট্রি হলো হৃদয় খানের মাধ্যমে। তার আগে তুমি কমার্শিয়ালি টুকটাক দু একটা প্রজেক্ট করেছো, তুমি ঢাকায় এসে গান গাওয়ার চেষ্টা করেছো স্টুডিও, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এতে ন্যাশনালি একদম পুরো দেশ কাঁপানোর মতো পারফরমেন্সের যে জায়গাটা যদি আসি, প্রথম ব্রেক থ্রু, প্রথম আলোতে নিউজ হয়েছে, সেটাও একটা ভালো কাভারেজ। কিন্তু হয় না, গান গিয়ে পুরো দেশের মানুষকে জানাচ্ছ তুমি, সেটা গণমাধ্যমে হোক বা যে কোনো জায়গাতে হোক। সেটার প্ল্যানিংটা আসলে শুরু করেছি হৃদয় মিক্স থ্রির পরেই। ওকে, সিনিয়রদেরকে আমি সবসময় মানে অনেক অনেক বেশি রেসপেক্ট করি, কারণ তাদের কারণে এই সোসাইটিটাকে আমরা চেনা, এবং এখানে কাজ করার স্বপ্ন দেখা, গান নিয়ে কাজ করার স্বপ্ন দেখা। কিন্তু আমাকে অনেক সিনিয়ররা আছেন যারা আমার গান শুনে অনেক ইন্সপায়ার করেছেন, এবং কিভাবে কাজ করতে হবে গাইডলাইন পেয়েছি। অনেক সিনিয়রদের স্নেহের হাত আমি আমার মাথায় পেয়েছি। কিন্তু এর মধ্যে কাজ করতে গিয়ে অনেক সিনিয়রদের রোষানলে পড়তে হয়েছে। মানে দেখলাম যে আমি হয়তো সম্মানের সহিত তাদেরকে সালাম দিয়েছি বা এগিয়ে গিয়েছি কথা বলতে, কিন্তু তাদেরকে দেখে মনে হয়েছে আমি হয়তো কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি এবং তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। সেই রেসপন্সটা আমি পাইনি। যারা লেজেন্ডারি আছেন তাদের অনেকের কাছ থেকেও এরকম হয়েছে। আমি যেটা বিলিভ করি, যারা
এমন লেজেন্ডারি আর্টিস্ট আছেন, তাদের আসলে এরকম করার প্রয়োজন নেই, কারণ তারাই ইয়াং জেনারেশনকে, কারণ আমি ছোট, আমার চেয়ে ছোট, আমি যদি এখন 22-23 বছরের একটা মেয়ে হই, আমার যে ছোট 10-12 বছরের একটা মেয়ে বা ছেলে যদি গান করা শুরু করে, আমি অবশ্যই তাকে পজিটিভলি ইন্সপায়ার করব। তার সাথে আমার কম্পিটিশনে তো প্রশ্নই ওঠে না, তাকে আমি বিভ্রান্তও করতে পারি না। কিন্তু আমি বিভ্রান্ত হয়েছি অনেক জায়গায়। আমি এই কাজগুলো করতে গিয়ে নিজ থেকে যখন কাজ করা শুরু করি, নোয়াখালী থেকে এসে এসে, তখন আমি দেখেছি অনেকে আমাকে একটু সরিয়ে নিয়ে একটু ভুল রাস্তাও দেখিয়ে দিয়েছেন, এবং অনেকে আমাকে একটু অনুৎসাহিত করারও চেষ্টা করেছেন। তার মধ্যে থেকেও আমি সাহস নিয়েছি যে হয়তো আমি কিছু করতে পারছি বা পারবো বলেই তারা হয়তো আমাকে একটু আলাদা করে রাখার বা একটু ঠেলে ফেলে দেওয়ার বা একটু টেনে ধরে রাখার চেষ্টা করেছেন। সেটা আমার জন্য একটা লার্নিং। কিন্তু এই সব কিছুর ভিড়ে পজিটিভ দিকটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি বলেই আস্তে আস্তে পথ চিনেছি। তো এইভাবে চিন্তা করতে করতেই আমাদের একজন পরিচিত, আমার একজন আঙ্কেল, জনি খান, তিনিও গান করেন। তো জনি আঙ্কেল একদিন বললেন যে রবির জীবন তো ভালো গান লিখেন, এখন ভালোই গান লিখছে, অনেক কাজ করছে, সে তো আমার বন্ধু, সে তো আমাদের নোয়াখালীর, হুম। আমার বাড়ির পাশের। কালের কণ্ঠ পত্রিকার হ্যাঁ, কাজ করেন। রবি ইসলাম জীবন। তো সে এভাবে গল্প করার পর আমরা জানলাম, তার আমরা বিভিন্ন কাজ শুনেছিও তখন। তো জানার পরে হঠাৎ একদিন এক ঈদে সত্যি সত্যি জনি আঙ্কেল রবিউল ইসলাম জীবনকে আমাদের বাসায় নিয়ে আসলেন এবং আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তো সেটা আরেকটা শুরু, পরিচয় হলো এবং তিনি আমাদের গান শুনলেন। তো প্রথম পরিচয়টাতে তিনি হয়তো সেভাবে বুঝে ওঠেননি বা সেভাবে হয়তো সিরিয়াসলি নেননি, যে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ কাজ করা যাবে, কিন্তু আরেকটু সময় নেই, আরেকটু পরে। তো এরপরে আমাদের দেখা হয়, আরও বেশ কয়েকবার তিনি আমাদের বাসায় বেড়াতে আসেন, এবং তিনি আমার গান শোনার পরেও তার হয়তো কিছু আইডিয়া ছিল না যে একটু ভার্সেটাইল গান নিয়ে, বা আমি যে একটু মানে বোল্ডলি চিৎকার করে গান গাওয়া ছাড়াও সফটলি মেলোডিয়াস গানগুলো, ঠান্ডা গানগুলোও গাইতে পারি। তো তিনি সামহাও সেটাও শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি এবার মত ঘুরে গেল যে না, হ্যাঁ, আমার বাবাও আসলে এমন একজন মানুষ, তিনি যেহেতু প্ল্যান করেছেন যে কাজ করবেন, তিনি ছাড়বার মানুষ নন। তো তিনিও সবসময় যোগাযোগে ছিলেন রবিউল ইসলাম জীবনের সাথে, এবং প্রায় যোগাযোগ রাখতেন যে কি খবর, কাজ নিয়ে কি আগালেন কিনা, কি করা যায়, এরকম যোগাযোগ থাকতো। তো একটা পর্যায়ে রবিউল ইসলাম জীবন আমাদেরকে আইডিয়া দিলেন, তো যে ইমরান ভাইয়া, তো ইমরান ভালো কাজ করছে, যে ওকে দিয়ে আমরা একটা কাজ করতে পারি। তো তখন আমার আব্বুও রাজি, যেই কথা সেই কাজ। আমরা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম রবিউল ইসলাম জীবন আঙ্কেলের মাধ্যমে। আমি জীবন আঙ্কেল বলি যেহেতু আমার বাবার সাথে ভাই সম্পর্ক, আর আমিও তখন ছোট। তো জীবন আঙ্কেলের মাধ্যমে ইমরান ভাইয়ের সাথে আমাদের কাজ শুরু হলো, এবং কাজ শুরু করলাম। কাজ করার জন্য অবশ্যই আর্থিক একটা বিষয় লাগে, সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আমাদের ছিল না। যেভাবে বলবে সেভাবে, যেভাবে আমাদেরকে কাজ করতে বলা হবে সেভাবেই আমরা আগাবো। তো কাজ শুরু করা, একটা গান করলাম নোয়াখালী থেকে এসে, একটা গান করার পরে কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা আরও একটা গান করি। এরকম করে করে আমাদের 4টা গান তৈরি হলো, যে 2টা আমার সলো গান আর 2টা ডুয়েট গান। আর আমার বাবার যেটা প্ল্যানিং ছিল যে যেহেতু ইমরান ভাই কাজ শুরু করেছেন, ওনাকে দিয়ে এই কাজগুলো সবগুলো করাবো। তো ভাইয়াই 4টা গান করলেন, রবিউল ইসলাম জীবন তিনি 4টা গান লিখলেন, আমি গাইলাম। এরপরে প্ল্যান হলো যে আচ্ছা আমরা যেহেতু 4টা গান করে ফেলেছি, আমার বাবাও বললেন